মাটিবাহিত রোগের কারণে হয়েছে নাকি অন্য কোনো মানে সার বা সেচের কারণে হয়েছে? আপনার কন্ডিশনটা না দেখলে বোঝা যাবে না আসলে কি সমস্যা হয়েছে। ছবি থাকলে বোঝা যেত, আপনি ছবি দিতে পারেন আমাদেরকে, ওই ছবি থাকে। ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। স্যার কি জয়েন করেছেন ফারজানা আমাদের সাথে? জি ভাইয়া, স্যার জয়েন করেছে, শুরু করে দিই। আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন? স্যার মনে হয় জয়েন করতে পারেননি। আমরা একটু ওয়েট করি, স্যারের কানেকশনটা শেয়ারটা হচ্ছে না, এর জন্য নট অ্যালাউড লেখা আসছে স্ক্রিন শেয়ারে। স্যার একটু ওয়েট করুন, আমরা ঠিক করে নিচ্ছি। শাহনাজ স্যারকে হোস্ট করে দাও তো। স্যার এখন দেখুন তো হচ্ছে মনে হয়। হ্যাঁ এখন হচ্ছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আজকে আমাদের সাথে প্রশিক্ষক হিসেবে যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ মামুনুর রশিদ স্যার, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা। ধন্যবাদ সবাইকে। শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করি। আসলে একটু এর জন্য সমস্যা ছিল, বুঝতে পারতেছিলাম না। তো সবাইকে স্বাগতম ইকের পক্ষ থেকে। আসলে খুব সুন্দর একটা ট্রেনিং আয়োজন করার জন্য বিগত কয়েক সেশনে আমি ক্লাস নিয়েছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, অনেকেই হয়তো মনে করছেন। আমি ধানের রোগ বালাই এগুলো একটু আলোচনা করি, আর ধানের জাতগুলো একটু সময় পাইলে তারা জাতগুলো একটু দেখাই দেবো, নতুন জাতগুলা। তো আমি ধানের যে প্রধান রোগগুলা যেগুলো সবচেয়ে ক্ষতি করে সেগুলো নিয়ে একটু আলোচনা করবো। তো প্রথমে আমি যদি ধানের রোগগুলো দেখি, যে এখানে অনেকগুলো রোগের মধ্যে আমরা জানি যে ধানের ব্লাস্ট একটা প্রধান, সারা বাংলাদেশেই একটা সবচেয়ে প্রধান একটা রোগ, যেটা 100% মতো ফলন নষ্ট করে দেয়। আমরা প্রায়ই দেখি যে যেমন এই যে পাতা ব্লাস্ট, এখানে তারপরে শিশি ব্লাস্ট হয়, গিটে হয়। এটা খুবই একটা ডেঞ্জারাস একটা রোগ, যেটা 100% মতো ফলন নষ্ট করে দেয়। আর একটা আছে ধানের টুংরু রোগ, এটাও ধানের 100% পর্যন্ত ফলন নষ্ট করে দেয়। এই দুটো রোগ খুবই ডেঞ্জারাস, এবং যেখানে হয় বিশেষ করে কুমিল্লা অঞ্চলে, সিলেট, তারপরে চট্টগ্রাম রিজিয়ন, বিভিন্ন খুলনা রিজিয়ন, যেখানে 3 ফসল হয় সেখানে আরো বেশি হয় এই টুংরু রোগটা। আর এটা 100% পর্যন্ত ফলন নষ্ট করে দেয়। আর একটা আছে পাতা পড়া রোগ, এটা এখন পর্যন্ত কোনো ওষুধ নাই, তবে শুধু কালচারাল ম্যানেজমেন্ট গুলো একটু মেনে চলতে হয়। সেগুলা হইলে তা মানে একটু রোগটাকে অ্যাভয়েড করা যায়, অথবা রোগ হওয়ার পরে মানে এটা স্টেজ ভেদে ক্ষতির মাত্রা নির্ধারণ ইয়ে হয়। যদি আপনার ছড়া বের হওয়ার আগে হয় তাহলে এটা ক্ষতিকে ফলনে হ্যাম্পার করে, নষ্ট হয়। কিন্তু এছাড়া শীষ বের হওয়ার পরে যদি এই রোগটা হয় তেমন একটা ক্ষতি ফলনে প্রভাব ফেলে না। স্যার স্লাইডটা চেঞ্জ হচ্ছে না। না, আমি ওই স্লাইডেই আছি। আচ্ছা, আরেকটা আছে খোল পচা রোগ, কৃষকরা পচা নামে চিনে আর কি, যে পচা লাগছে। এটা আসলে খোল পোড়া, যেটা আমরা মনে করি হাতের স্কিন যখন পুড়ে যায় সেটা লেগে সাদা হয়ে যায়, সেরকম ছোপ ছোপ সাদা সাদা হবে, এরকম শীতের মধ্যে হবে, অথবা অনেক সময় পাতার মধ্যে চলে যায়। এটাকে খোল পোড়া রোগ বলে। আচ্ছা, তা আমরা জানি যে রোগ কি একটা স্বাভাবিক একটা ধানের যে আমরা দেখতেছি ধান গাছ, এগুলোর একটু অস্বাভাবিক অবস্থা, যেমন হলুদ হয়ে যায় অনেক সময়, তারপরে
অনেক সময় এই যে এই শীষগুলো মরে যায়, অনেক সময় গ্রিন থাকে, হ্যাঁ, তখন এই অবস্থাগুলো আসলে আমরা মনে করি ধানের রোগ রোগ হইতে পারে, অথবা সারের অভাবেও হইতে পারে। অনেক সময় আমরা দেখি যে নিউট্রিয়েন্টের অভাবে যদি হয়, যেমন নাইট্রোজেন, পুরো জমির ধান কিন্তু এক ভাবে, অর্থাৎ বয়স্ক পাতাগুলো যদি হলুদ হয় তখন আমরা মনে করি যে নাইট্রোজেনের অভাব, অর্থাৎ ইউরিয়া সার তখন লাগে আর কি পুরো জমিতে, কিন্তু উঁচা নিচে থাকবে না, মোটামুটি পুরো জমিতে নিচের দিকের পাতা অর্থাৎ বয়স্ক পাতা যদি হয় সেটা হলে গিয়ে নাইট্রোজেনের অভাব। আর একটা যদি কচি পাতায় হয়, পুরো জমিতে উপরের দিকের পাতায় যদি হয়, তখন দেখা গেছে এটা সালফারের অভাব হয়, সেটা হলে গিয়ে নিউট্রিয়েন্টের অভাবে অর্থাৎ সারের অভাবে যে মানে গাছের অন্যরকম অবস্থা দেখা যায়। আরেকটা আছে রোগ হইলে দেখা গেছে গাছগুলো উঁচা নিচা হলে খাটো হয়ে যাবে, হলুদ হয়ে খাটো হয়ে বসে থাকবে, সেটা হলে টুংরু রোগ হইতে পারে। আবার ছড়াগুলো যখন মরে যায় এটা হবে ব্লাস্ট। এইগুলা রোগ এবং এই সারের অভাবজনিত দুটো পার্থক্য আর কি দেখানো হলো এখানে। আর আমরা অবশ্যই জানি যে রোগ হওয়ার জন্য অবশ্যই তিনটা জিনিস লাগবে, একটা হলো পরিবেশ লাগবে, তারপরে রোগ সংবেদনশীল জাত হইতে হবে। যেমন ধরেন আমরা পোলাওর ধানে যদি মনে করি, পোলাওর ধান অথবা 28, হ্যাঁ, বড় মৌসুমের 28, তারপরে যেগুলো 81, 84, মানে সবগুলোই হয় 74 বিধান 74 ব্লাস্ট কম হয় আর কি। তো সেই সংবেদনশীল জাতও হওয়া লাগবে। আর জীবাণুটা সংক্রামক জীবাণুটা হইতে হবে সংক্রামক, অর্থাৎ জীবাণুটা আক্রমণ করার ক্ষমতা থাকতে হবে। এই তিনটা যখন একত্রিত হবে তখনই একটা গাছের রোগ হয় আর কি। যেমন আমার ব্লাস্ট রোগ যদি আমার বড় মৌসুমে যদি আমার বৃষ্টি না হয়, একদম হারভেস্টের আগ পর্যন্ত কোনো বৃষ্টি না হয়, তখন দেখা গেছে এই রোগটা আপনার এটা হবে। যদি অনুকূল না হবে না আর কি, যদি বৃষ্টি না হয়, অনেক সময় বৃষ্টিটা হয় তখন দেখা গেছে জীবাণুগুলা যেহেতু এয়ার বর্ন, মূলত এয়ারের মাধ্যমে গাছের মধ্যে চলে আসে, তখন এই রোগগুলো এই যে যেমন স্লাইড দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার, স্লাইড দেখা যাচ্ছে কিন্তু স্যার ওই যে স্লাইড শেয়ার মোডে নাই। শেয়ার মোডে নাই? না স্যার। এখন চেঞ্জ হচ্ছে? না স্যার, চেঞ্জ হয় না, শুধুমাত্র স্যার উপরে যে ফ্রন্ট পেজটা এটাই দেখা যায়। কিন্তু এখন তো লেখা আসছে যে জি স্যার, এখন দেখা যাচ্ছে। স্যার এটা কি স্লাইড শো মোডে দেওয়া যাবে? স্লাইড শো মোডেই তো দিলাম, এখন নাই, এখন দিচ্ছি, দেখেন তো এখন দেখা যায় কিনা। এখন দেখা যাচ্ছে স্যার, স্লাইড দেখা যাচ্ছে এই যে ধানের টুংরো রোগ, তবে স্লাইড শো মোডে নাই। স্লাইড শো মোডেই তো দিলাম। এখন শুধু একটা পেজ দেখা যাচ্ছে না, না দুইটাই দেখা যাচ্ছে? স্যার এই যে সাইডে অনেকগুলো স্লাইড আর মাঝখানে হচ্ছে একটা বড় স্লাইড। আবার দিতেছি। এখন হচ্ছে? স্যার স্লাইড দেখা যাচ্ছে কিন্তু ওই আগের মতোই। এখানে তো ভিউ দেখাচ্ছে যা হইতেছে। কি ব্যাপার? ক্লাস হচ্ছে না, সাউন্ড নাই কেন? স্যার স্লাইডটা একটু জুম করেন তাহলে হবে, যেহেতু চেঞ্জ হচ্ছে না, জুম করে একটা একটা করে স্লাইড দিলে হবে। জি স্যার, এরকম হলেও চলবে। ইয়া হচ্ছে না, স্ক্রিন শেয়ার তো হইলো। ফুল স্ক্রিন দিলে আর আসতেছে না নাকি? জি স্যার, ফুল স্ক্রিন হচ্ছে না, তবে এরকম হলে সমস্যা নাই। চেঞ্জ স্যার, একটু স্লাইড কাইন্ডলি চেঞ্জ করবেন, দেখি চেঞ্জ হচ্ছে কিনা, এটা বলা যায় কিনা। স্যার চেঞ্জ হচ্ছে, সমস্যা নাই, এইভাবেই চালিয়ে যান। এখন হচ্ছে চেঞ্জ? জি স্যার, চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা, আমি যদি ধানের টুংরু রোগটা নিয়ে আলোচনা করি, একটু ডিটেলস এখন একটু আলোচনা করব। আমরা জানি যে ধানের টুংরু রোগ এটা একটা ভাইরাস জনিত রোগ।
এই সবুজ পাতা ফড়িং যেটা আছে, যে আমরা দেখি যে হাতের বাম পাশে যেটা দেখা যাচ্ছে, এটা খুবই মানে সবচেয়ে মানে সহজেই চেনা যায়। ধান কাটার সময় দেখা গেছে বাড়িতে লাইট যখন লাইটের মধ্যে আলোর মধ্যে চলে আসে, এটা সবাই চিনেন হয়তো। এটা কিন্তু খুবই মানে দেখা যায় আর কি ধান খেতে। তো আমরা এই যে ধানের টুকরো রোগ নিয়ে কুমিল্লা অঞ্চলে আমরা গবেষণা করছিলাম, এটা আসলে কারণটা নির্ধারণ এবং কেন হচ্ছে মানে সিভিয়ারলি এবং এটার প্রতিকার নিয়ে আমরা গবেষণা করছি। গবেষণা করে একটা প্রযুক্তি আমরা বের করছি, যেটা আমরা দেখছি যে এই সবুজ পাতা ফড়িং যখন, এটা একটা ভাইরাস জনিত রোগ, ভাইরাসটা এই সবুজ পাতা ফড়িংটা বহন করে আর কি। এই ভাইরাসটা যখন ভাইরাস বাহী বহনকারী যে পোকাটা সবুজ পাতা ফড়িং, এটা যখন সুস্থ গাছে খাবে তখন আস্তে আস্তে ছড়ায় যায় আর কি এইভাবে। তো জমিতে লাগানোর পরে দেখা গেছে সবচেয়ে বেশি পরিমাণে যেটা হয়, এটা আসলে মূল উৎসটা হলো গিয়ে বীজতলা। অর্থাৎ বীজতলার মধ্যে ঘন ঘন করে অনেক একসাথে থাকে, হয়তো 2 শতকে 5 কেজি বীজ থাকে, যেটাতে আমরা 40 শতকের মতো ধান লাগাই। তো সেইটা থেকে দেখা গেছে লাগানোর পরে ভাইরাস যদি বীজতলায় আক্রমণ করে, তাহলে আমরা মূল জমিতে লাগানোর পরে অনেক সিভিয়ারলি হয়ে যায় আর কি, একদম মারাত্মক ভাবে পুরো জমিতে ছড়ায় যায়। সবগুলা গাছই খাটো হয়ে যাবে, বসে থাকবে, হলুদ কমলা রঙের হলুদ হবে, এরকম কমলা রঙের হলুদ হবে। হ্যাঁ, এটা খুবই ডেঞ্জারাস। এটা একবার হয়ে গেলে আর কোনো কিছুই করার থাকে না, যত প্রকার ওষুধই দেখ কোনো কাজ হবে না। এর জন্য আমরা এটা বের করছি যে বীজতলায় আক্রমণ সবচেয়ে বেশি থাকলে পোকা, যখন আপনারা একটু পর্যবেক্ষণ করতে পারেন, বিশেষ করে এখন আউশ এবং আমন মৌসুমে বীজতলা অনেকেই হয়তো শুরু করছেন। তো অবশ্যই তাদেরকে খেয়াল রাখা উচিত যে বীজতলার মধ্যে এই সবুজ পাতা ফড়িংটা যদি থাকে এবং ওই এলাকায় যদি এই হলুদ রোগটা অর্থাৎ টুংরু রোগটা হয়ে থাকে, তাহলে মনে করতে হবে জীবন ওটা থাকতে পারে ভাইরাসটা। তো অবশ্যই আমরা বীজতলায় দেখবো যে কি পরিমাণ এই সবুজ পাতা ফড়িং বেশি থাকলে অবশ্যই আমাকে দমন ব্যবস্থাপনা নিতে হবে আর কি। তো সেইটাই আমরা বের করা যে বীজতলা থেকে যখন আক্রমণটা হয় তখন এই দেখা গেছে বেশি সিভিয়ারলি হয়ে যায়। আর মাঠের মধ্যে যেটা হয় 1টা 2টা করে হবে, এটা কমলা রঙের হলুদ হয়ে হঠাৎ করে খাটো হয়ে বসে থাকবে, সেটা মাঠে থেকে ছড়ায়। তো সেটা করতে হবে, সাথে সাথে ওঠায় মাটিতে পুঁতে ফেলতে হবে। হ্যাঁ, আর আর এটা লক্ষণটা আসলে এই আরো কিছু আছে, যেমন বীজতলা অনেক সময় লক্ষণ প্রকাশ পাবে না, ম্যাক্সিমাম সময় লক্ষণ প্রকাশ পাবে না, কিন্তু মাঝে মাঝে আমরা হঠাৎ করে একটা বিধান 75-এ আমরা দেখছি যে কমলা রঙের হলুদ হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে সবুজ পাতা ফড়িং ছিল আর কি। তো সেইটা এবং লাগানোর পরে পুরো জমি কিন্তু একবারে নষ্ট হয়ে গেছে, মানে 100% পর্যন্ত প্রায় নষ্ট হয়ে গেছে। এই একই বীজতলায় 2 কৃষক লাগাইছে, 2 কৃষক দেখা গেছে লক্ষণ একইভাবে প্রকাশ পেয়েছে, সেটার মধ্যে 100% মতো প্রায় ফলন নষ্ট হয়ে গেছে। এখানেও একই অবস্থা, যে ফলন একদম 90% পর্যন্ত ফলন নষ্ট হয়ে গেছে। কুমিল্লা অঞ্চলে বিভিন্ন জায়গায় দেখা যায়। আমাদের গবেষণা মাঠটা ছিল 2018 সালে, তারপরে 2018 সালে সিভিয়ারলি হয়েছিল আমাদের মাঠে, তখন আমরা টেকনোলজিটা কখনো বের করা হয় নাই। এরপর থেকে গবেষণা করে আমরা একদম ক্লিন, আমাদের এরপরে কোনো টুমরা আক্রান্ত কোনো মানে একটা ইয়াও পাওয়া যায় না। তো বিভিন্ন অঞ্চলে দেখা যায় যে টুমরু রোগগুলো খুবই ডেঞ্জারাস, এবং এই যে স্বল্প জীবনকালের আমন মৌসুমে যে জাতগুলা, এগুলো কিন্তু খুব মানে মারাত্মক ভাবে আক্রমণ করে। আমরা একটা ফলন পরীক্ষাও দেখছি যে কত পার্সেন্ট ফলন নষ্ট, প্রায় 100% মতো ফলন নষ্ট করে। বিনার অনেকগুলা জাত আছে, আমাদের বিধান 75 আছে, 71 আছে, এবং বিভিন্ন জাত আছে যেগুলা আসলে শুধুমাত্র অ্যারোমেটিক রাইস গুলা, যেগুলা মানে সুগন্ধি জাত গুলো, এগুলোর মতো কম হয়, কিন্তু বাকি অনেক জাতি হয়। আমাদের আমন মৌসুমে বিধান 87 তো হয়, তারপরে 85, আউশ মৌসুমে 85, 48 হয়। এই জাতগুলা খুব মানে সংবেদনশীল আর কি, যেমন বিধান 75, এটা কিন্তু খুবই সংবেদনশীল এবং বেশি পরিমাণে রোগ হয়। এবং বিনার কিছু জাত আছে, এগুলো একটু এই দেখে আমরা একদম পুরা এরকম ছিল প্রথম, তারপর আস্তে আস্তে একদম এরকম 100% মতো ফলন নষ্ট করে দেয়। আর এই যে লক্ষণের মধ্যে আরেকটা লক্ষণ খুব সহজেই চেনা যায়, কুশি অবস্থা যখন থাকে তখন দেখি যে পাতাগুলো এক জায়গা থেকে বের হয়। এই যে কার্সারটা আমি দেখাচ্ছি, এক জায়গা থেকে, এখান থেকে পাতাগুলো বের হবে, এক জায়গা থেকে বের হবে এবং খাটো হয়ে বসে থাকবে। নর্মালি ধানগুলো একটার পর একটা অল্টারনেট হিসেবে আস্তে আস্তে করে এই যে এইগুলো আস্তে আস্তে করে উপরের দিকে পাতাগুলো বের হয়। এটা সুস্থ গাছ, আর এইগুলো অসুস্থ গাছ, স্পষ্ট এখানে বোঝা যাচ্ছে। আমরা গাছের দেখতে পাচ্ছি না আর কি, স্লাইডটা আমাদের এখানে পরের স্লাইডটা দেখা যাচ্ছে। আগের মতো হয়ে গেছে নাকি? হ্যাঁ, আগের স্লাইডটা দেখা যাচ্ছে না, মানে ছবি যেটাতে আছে ওটা আর কি। ফুল স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিনে যে ধানের টুংরো রোগ লেখা ওই স্লাইডটা দেখা যাচ্ছে, রোগ পরিচিতি লক্ষণ ওটা।
এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন ধানের জাত এটা আসছে। হ্যাঁ, এখন চেঞ্জ হচ্ছে। মানে স্লাইড শো দিলে হচ্ছে না আর কি এরকম। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। হ্যাং হয়ে যাচ্ছে। এখন কি ছোট দেখা যাচ্ছে না ইয়ার মতো আগের মতো? হ্যাঁ, এই যে আগের মতোই, একটু জুম হয়েছিল। ছবি দেখা যাচ্ছে এখন, ছবি এবং লেখা? হ্যাঁ, ছবি দেখা যাচ্ছে যে দেবিদার কুমিল্লা আমন 2022। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে এখন? জি, এখন ঠিক আছে। আচ্ছা, সমস্যা হলে আবার একটু আচ্ছা, যেটা দেখতেছি এই যে আমাদের 100% মতো ফলন নষ্ট হয়ে যায়। এই যে ক্রপ কাট যেগুলো আছে একদম অল্প, খুবই অল্প ধান পাওয়া যাচ্ছে। এখন দেখা যাচ্ছে গাছগুলা, ধানের ছবিগুলা? জি স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এই সুস্থ গাছ যেটা বলছিলাম একই, এবং শিকড় গুলাও দেখা যাচ্ছে। এই সুস্থ গাছে প্রচুর শিকড়, আর যে টুংরো আক্রান্ত গাছগুলো সেগুলা শিকড় নাই বললে চলে, খুবই কম, নতুন শিকড় গজায় না, যার কারণে গাছগুলো একদম খাটো হয়ে বসে থাকে। এরকম একদম পুরা ডেঞ্জারাস অবস্থা হয়ে যাবে, মানে 100% মতো ফলন নষ্ট হয়ে যাবে। তো সেটা আমাদের দমন ব্যবস্থাপনা যদি আমরা বলি খুবই সহজ, এবং আমি মনে করি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। কীটনাশক খুবই অল্প লাগে। আমরা যদি কীটনাশক দিই তাহলে অবশ্যই বীজতলায় দিতে হবে 2 বার। মাত্র আমার 50 থেকে 60 টাকা খরচ যাবে যেই সবচেয়ে দামি ওষুধগুলো যদি আমি ব্যবহার করি, যে এমআইপিসি গ্রুপ, কার্টআপ গ্রুপ, কার্বারেল, কার্বোসালফাম, যেগুলো অনুমোদিত আছে। শুধুমাত্র এই অনুমোদিত কীটনাশক গুলো বীজতলায় দিতে হবে 2 বার। আমরা দেখাইছি যে সিজন ওয়াইজ কখন কখন দিতে হবে, যেমন আউশ মৌসুমে বীজ বপনের 10 দিন পর, আমন মৌসুমে বীজ বপনের 10 থেকে 15 দিন পর, বোরো মৌসুমে বীজ বপনের 15 থেকে 20 দিন পর, এবং লাগানোর 3 মৌসুমে লাগানোর 3 থেকে 5 দিন আগে। মানে এই জিনিসটা একদম মুখস্থ থাকতে হবে যে আমার প্রত্যেকটা সিজনে আমার যদি বীজতলায় এটা স্প্রেটা করি তাহলে আমার পোকার আক্রমণ, বিশেষ করে টুংরো রোগের আক্রমণ থেকে আমরা ইজিলি মানে রক্ষা করতে পারবো ধানকে। এইটা একটু মনে রাখতে হবে। এবং যে গ্রুপগুলো অনুমোদিত আছে শোষক পোকার জন্য, যেমন মাজরা বা সবুজ পাতাফড়িং, বাদামি গাছ ফড়িং, এই পোকাগুলোর জন্য যে অনুমোদিত কীটনাশক গুলো, সেই কীটনাশক গুলো আমরা এই বীজতলায় 2 বার স্প্রে করবো। তাহলে আমার আর মূল জমিতে সিভিয়ারলি মারাত্মক ভাবে এই রোগটা হবে না। আর যদি আমরা করি, যদি আমরা যদি কীটনাশক না দিই তাহলে আলোক ফাঁদ এবং হাত জাল, এই যে হাত জাল দিয়ে অথবা আলোক ফাঁদ দিয়ে বীজতলায় প্রতি 5 দিন অন্তর অন্তর বীজতলায় আমাকে সকালে দিনের বেলা দিতে হবে সুইপিং, হ্যান্ড সুইপিং দিয়ে ধরে মেরে ফেলতে হবে, আর রাতের বেলা দিতে হবে আলোক ফাঁদ। তাহলে এই সব বয়স্ক পোকাগুলো আসবে এবং এগুলো মারা যাবে। আর আলোক ফাঁদে হাত জালের মাধ্যমে উপকারী পোকাগুলো এমনি ছেড়ে দেওয়া যাবে এবং অপকারী পোকাগুলো টিপে টিপে মেরে ফেলতে হবে। সেইভাবে করা যায়। আর যদি এই দুইটা না করা হয় তাহলে অবশ্যই কীটনাশক 2 বার স্প্রে করতে হবে, তাহলে আর আমার এই রোগটা হবে। আমরা দেখাই দিচ্ছি, আমরা নাঙ্গলকোট যেখানে প্রতি বছর টুংরো আক্রান্ত জমি, মানে আক্রান্ত জমি দেখা যায়, সেখানে একদম এখন এরপর থেকে প্রযুক্তি ব্যবহারের ফলে এখন আর তেমন একটা টুংরো হচ্ছে না। এই যে মাত্র আমি খরচের হিসাবটা দেয় যে মাত্র 50 টাকা ওষুধের দাম, 2 বার স্প্রে করলে 1 বিঘার জন্য, 1 বিঘা জমি ধান লাগাইতে আমরা প্রায় 2 শতক বীজতলা ইউজ করি। 2 শতক বীজতলায় আমরা 2 বার স্প্রে করলে 50 টাকা, সর্বোচ্চ 50 টাকা খরচ যাবে। এই 50 টাকা দিয়ে আমি পুরো জমির ধানটাকে আমরা একটা রক্ষা করতে পারবো। আরেকটা আছে ধানের ব্লাস্ট রোগ, সেটা আমরা দেখি যে পাতার মধ্যে যখন হয়, মরিচা যেরকম লোহার মধ্যে মরিচা পড়ে, সেরকম পাতার মধ্যেও মনে হবে যে মরিচা পড়ে আছে। হ্যাঁ, অনেকে বলে যে এই যে মরিচা পড়ে আছে এবং খাটো হয়ে বসে থাকে। এই যে একদম সিভিয়ারলি যখন হয়, এই 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 দাগগুলো আস্তে আস্তে একটার সাথে একটা মিশে যায় এবং আস্তে আস্তে পুরো পাতায় ঝলসা, মানে মরিচার মতো হয়ে যায় এবং গাছগুলো দেখা গেছে বাড়ে না আর কি।
এবং সিভিয়ারলি এটা হইলেও কোনো সমস্যা নেই, জমিতে পানি ধরে রাখতে হবে। হ্যাঁ, মূলত পানিটা ধরে রাখা, পটাশ সার দেয়া, আর বিঘাপতি 5 কেজি অতিরিক্ত পটাশ। দেখা যাচ্ছে এখন? স্যার আগেরটাতেই আছে, দেবিদার কমেন্ট না, এটাতেই আছে। আব্বু আপনি কবে যাবেন? এখন চেঞ্জ হচ্ছে। জি স্যার, এখন দেখা যাচ্ছে। বোঝা যায় এখন এইভাবে দিলে? স্যার দেখা যাচ্ছে লাস্ট পাতার লাস্ট। হ্যাঁ, পাতা ব্লাস্ট। আচ্ছা, যেটা বললাম যে এই পাতা ব্লাস্ট হওয়ার পরে রোগ দেখা দিলে কিন্তু ওষুধ স্প্রে করলে মানে কিউর হয়, মানে প্রতিকার পাওয়া যায়। কিন্তু যদি শীষ ব্লাস্টের ক্ষেত্রে রোগ দেখা মাত্র স্প্রে করলে কোনো কাজ হবে না। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমার পাতা ব্লাস্টের ক্ষেত্রে আমি রোগ দেখে আমি স্প্রে করলে আমার নতুন পাতা গজাবে, এরপরে আর হবে না। কিন্তু শীষ ব্লাস্টের ক্ষেত্রে কখনো মানে রোগ দেখে স্প্রে করা যাবে না, এর আগেই করতে হবে। সেটা আমি বলে দিব। তো এটা আমরা একটা মনে রাখি যে আমরা পাতা ব্লাস্ট দেখা মাত্র আমাকে স্প্রে করতে হবে 2 বার, এটা আমি বলে দিব। আর অনুকূল পরিবেশগুলো আমরা জানি যে আমন মৌসুমে শুধুমাত্র কিন্তু এই এই যে আসন্ন যে আমন আছে শুধুমাত্র পোলাওয়ার ধানগুলোর মধ্যে ব্লাস্ট হবে, এছাড়া অন্য কোনো জাতে ব্লাস্টের কোনো ব্যবস্থা নেওয়ার দরকারই নেই। এবং বোরো মৌসুমে সকল জাতে শুধুমাত্র বিধান 74 ছাড়া বাকি সকল জাতে স্প্রে করতে হবে। এটা একটু মনে রাখতে হবে যে আমন মৌসুমে শুধুমাত্র সুগন্ধি জাতগুলো, এখানে বলছি আমি শুধু সুগন্ধি জাতগুলো। পাতা ব্লাস্ট দেখানো হয়েছে, এই যে পাতা পানি যখন জমে থাকে তখন দেখা গেছে বাতাসের মধ্যে যেহেতু থাকে এয়ারবর্ন, ওই পানির মাধ্যমে চলে আসে। এর জন্য পাতার মধ্যে যখনই পানি থাকবে তখন দেখা গেছে এই স্পট গুলো হয় ধানের। আর বাদামি দাগ একটা রোগ আছে, বাদামি দাগ, এটা সার কম দিলে দেখা গেছে এই রোগটা হয়। আর আমরা ব্লাস্টে একদম স্পষ্ট মাঝখানটা সাদা হবে, চোখের মতো শেপটা হবে চোখের মতো। আর বাদামি দাগ হবে এটা সরু বাদামি দেখানো হচ্ছে, আর একটা আছে ন্যারো ব্রাউন, মানে লম্বাটে বাদামি দাগ, পুরো দাগটাই বাদামি হবে, কিন্তু শেপটা চোখের মতো আসবে না। হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে। আবার অনেক সময় মনে হবে যে ওই যে আমরা নন সিলেক্টিভ হার্বিসাইড যে ঘাস মারার জন্য ওষুধ দিই অনেকেই, হ্যাঁ, ঘাস মারা ওষুধ দিলে কিন্তু এবড়ো থেবড়ো করে মাঝখানটা সাদা হয়ে থাকে, কিন্তু সেটা কিন্তু শেপটা কিন্তু চোখের মতো না, বিভিন্ন এবড়ো থেবড়ো হয়ে থাকে আর কি, জিগজ্যাগ বা এবড়ো থেবড়ো। ওই যে ঘাস মারার নন সিলেক্টিভ হার্বিসাইড যখন দেয় তখন দেখা গেছে ওইটা কিন্তু ব্লাস্ট না। হ্যাঁ, ওইটা একটু খেয়াল রাখতে হবে, ওইটা চেনা যায় কারণ যে ওষুধ দিচ্ছে তখন দেখা গেছে অনেক সময় ইরিগেশন যারা ওই যে নালা সেচ নালা গুলা ঘাস জমে থাকে তখন তারা স্প্রে করাতে দেখা গেছে জমির আইলের ধার দিয়ে ওই মানে চলে যায় স্প্রে করার সময়, তখন ওগুলো দেখা গেছে জলসায় যায়। তো সেটা একটু খেয়াল রাখতে হবে, সেটা নন সিলেক্টিভ হার্বিসাইড। আর এটা হলো পাতা ব্লাস্ট, অর্থাৎ মাঝখানটা সাদা হবে, চোখের মতো শেপটা হবে চোখের মতো, এই যে এরকম হয়ে যায় এবং মরিচার মতো হবে, একদম বসে গেছে। এই জমিগুলোও কিন্তু একদম কিউর হয়ে যায় পরে। গিটের মধ্যে হয় এটা ব্লাস্টিং, গিটের মধ্যে হয়, গিটটা কালো হয়ে খাবার পৌঁছাতে পারে না, যার ধরুন পুরা গিট মানে উপরের অংশটুকু ভেঙে পড়ে যায়, এরকম ভেঙে যায় অথবা শুকায় যায়। আরেকটা আছে শীষ ব্লাস্ট, শীষের গোড়ার দিকে কালচে দাগ হয় অনেক সময় শীষের গোড়ার সাথে, শীষের সাথে যে পাতাটা, এই পাতার কলার রিজিয়ন, এই যে কলার রিজিয়ন, এখানেও কিন্তু এই জায়গাটাও কিন্তু দেখা যাচ্ছে বাদামি রঙের হয়ে যায় আর কি। সেটাও কিন্তু পাতা, সেটা হলো গিয়া কলার ব্লাস্ট, অথবা শীষের গোড়ার দিকে যেটা হয় শীষ ব্লাস্ট, নেক ব্লাস্ট, শীষ ব্লাস্ট, অনেকে বলে গেটিসিপা, হ্যাঁ, তরামরা, বিভিন্ন নামে পরিচিত আর কি, এটা বিভিন্ন নামে কৃষকরা বলে। আর একটা আছে মাজরা, মাজরার কারণে সাদা হয়, সেটা সাদা শীষ বের হয় আর কি, হ্যাঁ, সেটা কিন্তু টান দিলে উঠে যাবে। আর এই ব্লাস্ট কিন্তু টান দিলে উঠবে না, ব্লাস্টটা একদম মানে ছড়াগুলো শুকায় যাবে, শুকায় গিয়ে মানে চিটা হয়ে যাবে ছড়াগুলো। আর মাজরার কারণে সেটাও পুরোটা চিটা হয়ে যায়, কিন্তু টান দিলে উঠে যাবে। এটাও একটা চেনার উপায়। এটা কিন্তু এই রোগ হওয়ার পরে দেখা গেছে একটা দুটা করে মরা শুরু হয়, ছড়া বের হওয়ার পরও এই লক্ষণটা প্রকাশ পায় না। ছড়া বের হওয়ার প্রায় 10 থেকে 15 দিন পর দেখা গেছে এই রোগের লক্ষণটা প্রকাশ পায়, যখন মিল্ক স্টেজ অর্থাৎ দুধ অবস্থা থাকে, দুধ অবস্থা যখন দানা ধরা শুরু করে তখন থেকেই কিন্তু লক্ষণটা প্রকাশ পায়, এবং 1-2 দিনের মধ্যে পুরো জমির ধান একদম চিটা হয়ে যায় যদি কোনো ব্যবস্থাপনা না নেওয়া হয়। এর জন্য এটাকে আমরা বারবার বলতেছি, আমরা বাচ্চারা যখন ভূমিষ্ঠ হওয়ার পরে যেমন টিকা দেই,
এই ব্লাস্টের জন্য, সি ব্লাস্টের জন্য আমাকে প্রতিষেধক হিসেবে আগে থেকে দিতে হবে। হ্যাঁ, আগে থেকে দিতে হবে, নাইলে এই মানে বাঁচানো একদম সম্ভবই না। এটা একদম পরীক্ষিত মাঠ পর্যায়ে আমরা অনেক অনেক মানে মাঠ পর্যায়ে দেখাইছি যে এই যে আমাদের প্রযুক্তিটা সেটা আগাম দিতে হবে। এই যে পুরো জমির ধান এইভাবে নষ্ট হয়ে যাবে, একদম চিটে হয়ে যাবে। আর এটার ইয়েটা বিশেষ করে অনুকূল আবহাওয়াটা আমরা জানি যে বড় মৌসুমে যখন ওই যে গাছে থোর হয়, বিশেষ করে মার্চ মাসের লাস্টে অথবা এপ্রিলের ফার্স্ট উইক, হ্যাঁ একটা বৃষ্টি হয়, বৃষ্টি শুরু হয়। যদি ওই বৃষ্টিটা হয় তখনই দেখা গেছে জীবাণুটা গাছের মধ্যে আসে, তখন থোর অবস্থা যদি থাকে তাহলে অবশ্যই কৃষকদেরকে ব্যবস্থাপনা নিতে হবে, নাইলে কিন্তু একদম পুরা জমির ধান তখন নষ্ট হয়ে যায়। তো সেই দিকটা একটা খেয়াল রাখতে হবে। যদি বৃষ্টি হয়, গুড়ি গুড়ি বৃষ্টি, অথবা হঠাৎ করে ঠান্ডা ঠান্ডা গরম এই আবহাওয়া গুলো যদি থাকে, অথবা ঘন কুয়াশা থাকে, যদি হঠাৎ করে ঘন কুয়াশা যদি থাকে, তো এই আবহাওয়া গুলা কিন্তু এই রোগের জন্য খুবই অনুকূল। এই যে আমরা দেখি বড় মৌসুমে এবং আমন মৌসুমে যখন এই যে ফুলটা আসে, এই যে মার্চ এবং এপ্রিল, মার্চের লাস্টে এবং এপ্রিলের ফার্স্ট উইক, এই সময়টাই কিন্তু খুব মানে ফুলগুলা বের হয়, মানে ছোট অবস্থা থেকে ফুল বের হওয়া পর্যায়ে থাকে। এই অবস্থায় যদি বৃষ্টি হয় তখনই দেখা গেছে আমার এটা মহামারী হিসেবে আসে। পাতা ব্লাস্টের ক্ষেত্রে আমরা যেটা বলছি, তিনটা জিনিস মনে রাখতে হবে। একটা হলো জমিতে পানি ধরে রাখতে হবে, এটা বারবার বলতেছি যে পাতা ব্লাস্টার তিনটা, একটা হলো জমিতে পানি ধরে রাখতে হবে, পানি সরানো যাবে না। যেমন আমরা ওই যে খোল পোড়া রোগের ক্ষেত্রে অথবা পাতা পোড়া, যে ব্যাকটেরিয়া জনিত পাতা পোড়া রোগ, এই দুইটা রোগের ক্ষেত্রে আমরা জমি থেকে পানি সরাই দিতে হবে। আর ব্লাস্টের ক্ষেত্রে মনে রাখতে হবে জমিতে পানি ধরে রাখতে হবে, না হলে কিন্তু একদম ছড়ায় যাবে প্রচুর। তাহলে জমিতে পানি ধরে রাখতে হবে 1 নাম্বার। 2 নাম্বার, অতিরিক্ত বিঘা প্রতি 5 কেজি পটাশ সার। এটা আমরা যদি একটা থাম রুলের মতো মনে করি যে আমার যদি ইউরিয়া 3 বার দিই, তাহলে অবশ্যই শেষবার ইউরিয়ার সাথে প্রতি বিঘাতে 5 কেজি পটাশ সার অতিরিক্ত। এটা একদম রুলস, মানে আমরা যখন নর্মাল যে সারগুলো দিই এইভাবেই এটা মনে রাখতে হবে যে অতিরিক্ত 5 কেজি পটাশ সার আউশ আমন বড় যে কোনো মৌসুমে আমরা করি না কেন, আমরা অতিরিক্ত 5 কেজি ধরে রাখবো, যাতে আমরা শেষ ইউরিয়া যখন দিব তখন এই পটাশ সারটা মিক্স করে ইউরিয়ার সাথে দিয়ে দিব। এটা কিন্তু একদম ধান উৎপাদনের একটা অংশ হিসেবে নিতে হবে, তাহলে আর সমস্যা হবে। এটা একটা। আর আরেকটা হলে ছত্রাকনাশক স্প্রে করতে হবে, অবশ্যই পাতা ব্লাস্ট দেখার মাত্রই স্প্রে করতে হবে। 2 বার যদি আমরা স্প্রে করি, ট্রাইসাইক্লোজল গ্রুপেরটা হলে ভালো। এটা সিস্টেমিক এবং মানে ডাইরেক্ট, অর্থাৎ সাথে সাথে মারবে এবং গাছের মধ্যে বিষাক্ত করে দেয়। এই ট্রাইসাইক্লোজল গ্রুপের দুইটা কাজ করে, এর জন্য আমরা ট্রাইসাইক্লোজলটা ভালো মনে করি, ওইটা স্প্রে করলে ভালো। আর বিভিন্ন বাজার বিভিন্ন গুলো আছে, বিভিন্ন ওষুধ, যেমন অটোক্রপে আছে, ট্রুপার আছে, তারপর বিভিন্ন যেগুলো অনুমোদিত আছে জিল, তারপরে নাটিভো আছে। নাটিভো ওইটা ওইটা শুধুমাত্র সিস্টেমিক, ওইটাও দেওয়া যায়, সমস্যা নাই। তবে ট্রাইসাইক্লোজলটা ভালো আছে, কাজ করে। অবশ্যই 2 বার স্প্রে করতে হবে, 5 থেকে 7 দিন অন্তর অন্তর। আরেকটা হলে যে শীষ ব্লাস্ট, যে মূলত শীষ ব্লাস্টের জন্য করণীয় যেটা আমাদের দিতে হবে, বিঘা প্রতি 5 কেজি পটাশ এটা দিতে হবে, এটা বললাম। আর বড় মৌসুমে যদি বেশিরভাগই প্রতি বছর যদি কেউ ধান নষ্ট হয়, তখন বিধান 74 করতে পারে। বিধান 74-এ ব্লাস্টের কোনো স্প্রে করতে হবে না, একদম গ্যারান্টি করা। স্যার, আপনার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না স্যার, আপনি অনুমতি দিলে আপনার স্লাইডটা আমি শেয়ার দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, শেয়ার দেন তাহলে। জি ঠিক আছে। জুমে তো ভালোই ছিল, ইয়েতে এরকম হচ্ছে কেন?
আপনি কন্টিনিউ করেন। জি দেখা যাচ্ছে। আমারটা দেখা যাচ্ছে এখন? জি জি ফুল স্ক্রিন? জি জি স্যার দেখা যাচ্ছে। এখন ফুল স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, এই ওষুধগুলো রেজিস্ট্রেশন আছে, আরো কিছু নতুন আছে। তো সেই ওষুধগুলো আমরা এর বাইরে কিন্তু কোনো ওষুধ দেওয়া যাবে না। যেগুলো রেজিস্ট্রেশন আছে, অনুমোদিত আছে, সেগুলাই শুধু ওই ছত্রাকনাশকগুলাই ব্যবহার করা যাবে, প্রয়োগ করা যাবে। দেখা যাচ্ছে তো না? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, আমন মৌসুমে আমরা দেখছি এই যে সুগন্ধি জাতের বিধান 34 একদম 100% পর্যন্ত মানে শীষ ব্লাস্টে আক্রান্ত হয় যদি ওষুধ না দেওয়া হয় সময় মতো। আমরা এই যে জমিতে দেখা যাচ্ছে এই যে হাতের বাম পাশে এবং ডান পাশে একই সাথে লাগানো, একই এই সেটে আমরা ব্যবস্থাপনা 2বার স্প্রে করছি সময় মতো, পানি ধরে রাখছি, পটাশ সার দিছি। এবং এখানে কিন্তু কৃষকদের নর্মালি আগে আগে ব্যবহার করতো না, এখন অনেকটা সচেতন হয়ে গেছে। তো আমরা কৃষক পর্যায়ে কিন্তু মাঠে দেখা দিচ্ছি যে এই যে একদম 100% পর্যন্ত ইনফেক্টেড মানে আক্রান্ত হয়ে গেছে এবং ফলন 90% উপরে নষ্ট হয়ে গেছে। তো সেগুলো আমরা মাঠ পর্যায়ে দেখা দিচ্ছি। এখনো আমরা যে শীষ ব্লাস্টটা দেখতেছি, আমাদের বিভিন্ন মাঠ দিবস আমরা দেখাই দিচ্ছি। আর সুগন্ধি জাতের সেটা যেটা আমরা বলতেছি যে 34 সহ সুগন্ধি যাতে থোরা সহ অবস্থায় কিন্তু অবশ্যই পুরোপুরি যখন থোরা আসে অর্থাৎ মুখ ফাটে তখন একবার, আর পুরোপুরি যখন বের হয়ে যাবে এই 2বার কিন্তু অবশ্যই আমাকে এই 2বার বিকেল বেলা স্প্রে করতে হবে। এটা আমন মৌসুমের ক্ষেত্রে একই, বোরো মৌসুমের ক্ষেত্রে একই। অর্থাৎ ছড়া যখন মুখ ফাটা শুরু হয় তখন একবার, আর পুরোপুরি যখন বের হয়ে যাবে তখন আরেকবার। যেটা বলতেছিলাম যে জমিতে পানিতে ধরে রাখতে হবে, পটাশ সারটা দেওয়া আছে। আর এই যে শীষ ব্লাস্টের ক্ষেত্রে যেটা সে মানে গাছে যখন পুরোপুরি থোড়া আসবে, যখন মুখ ফাটা শুরু হবে এই তখন প্রথমবার, আর যখন পুরোপুরি যখন বের হয়ে যাবে তখন আরেকবার। এই 2বার বিকেল বেলা, অবশ্যই বিকেল বেলা দিতে হবে। অনেকে মনে করেন যে হয়তো মনে করবে যে আমার তো ফুল বের হচ্ছে এখন জমিতে নামলে হয়তো নষ্ট হয়ে যাবে, কিন্তু কোনো সমস্যা নাই। এটা 11:30 থেকে 12টার মধ্যে বন্ধ হয়ে যায়। যে ফুলগুলো খোলা থাকে সেগুলো 12টার আগেই বন্ধ হয়ে যায়। তো আমরা নিরাপদ যে 2টার পরে, অবশ্যই 2টার পরে যদি আমরা স্প্রে করি জমিতে নামি কোনো সমস্যা হবে না। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, ডোজ যে ছত্রাকনাশক যে ডোজটা আছে প্যাকেটের গায়ে যেটা লেখা আছে সেইভাবেই কিন্তু দিতে হবে। কম বেশি করলে কিন্তু সমস্যা। যেমন আমি 1 গ্রাম দিয়ে যদি আমার 50 গ্রাম ওষুধ দিয়ে দিই, যেখানে 3 গ্রাম 4 গ্রাম দেওয়ার কথা, সেখানে 1 গ্রাম দিয়ে দিলে কিন্তু সেটা আর কিন্তু কাজ করবে না। এই জন্য আমরা অবশ্যই খেয়াল রাখবো যে সময় মতো এবং নির্দিষ্ট মাত্রা, এই মাত্রাটা যদি আমরা ঠিক মতো করি তাহলে আর আমাদের এই এটা সমস্যা হবে না। এবং দেখা গেছে আমার 2বারে বেশিও দেওয়া দরকার নেই। অনেকে বলে আমি 3বার 4বার দিই, এগুলো কোনো দরকার নেই। ওষুধ এত স্প্রে করার কোনো মানে হয় না। সর্বোচ্চ 2বার শীষ ব্লাস্টটা হইলেই আমাকে এই শীষ ব্লাস্ট হওয়ার আগে আর কি। আর পাতা ব্লাস্ট হইলে দিব, না হইলে দিব। যদি পাতা ব্লাস্ট না দেখা যায় তাহলে অবশ্যই দেওয়া লাগবে না। আর শীষ ব্লাস্টের ক্ষেত্রে আগাম দিতে হবে, অবশ্যই এটা মনে রাখতে হবে। রোগ হোক বা না হোক আমাকে আগাম অবশ্যই স্প্রে করতে হবে, না হলে কিন্তু রোগ হয়ে গেলে তখন আর কোনো কিছু করার থাকবে না। এর জন্য আরেকবার বারবার বলতেছি, ওই সময়টা হইলে গিয়া যখন থোর হতে মুখ ফাটে তখন একবার, আর পুরোপুরি যখন মুখ ফেটে বের হয়ে যায় তখন আরেকবার। অর্থাৎ 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু সবগুলা শীষ বের হয়ে যায়। এই সময়টা মনে রাখতে হবে, এই 2বার যদি আমরা স্প্রে করি তাহলে আমার শীষ ব্লাস্ট হবে না। আমরা বিভিন্ন ওই যে যখন রোগের পূর্বাভাসও করি, আমরা এই বছরও করছিলাম, যেমন 20 মার্চ 2023 করছি, তারপরে 2024 আমরা করছি। তো এইগুলা কিন্তু আমরা ফোরকাস্টিং করি। আমাদের বিভিন্ন তাছাড়া ডিএ কন্ট্রোল রুমও দেওয়া হয়, ওনারাও ফোরকাস্টিং করে দেয় যে এই বছর এই রোগটা হবে আর কি। আমরা যখন দেখছি যে 18, 19, 20 তারিখে একটা বৃষ্টি হয়েছিল গত বছরের মার্চে, এই তখন আমরা ফোরকাস্ট বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন এক্সটেনশনে, কৃষি সম্প্রসারণ, বিভিন্ন ফেসবুক গ্রুপ, এই গ্রুপগুলোর মধ্যে আমরা অনেক জায়গায় আমরা এটা ছড়াই দিয়েছিলাম। এবং যারা ব্যবস্থাপনা নিচ্ছে তারা কিন্তু অনেকটাই নিরাপদ এবং ঠিক মতো ফসলটা ঘরে উঠাইতে পারছে। আর যেখানে রোগটা হয়েছে দেখা গেছে সেখানে একদম পুরোটাই নষ্ট হয়ে গেছে। এই যে আমরা বিভিন্ন লিফলেট বা প্রেসক্রিপশন আকারে আমরা বিভিন্ন কৃষকদেরকে আমরা বিতরণ করি, এগুলা আমরা কিছু কীটনাশক দেই। এইগুলো অব্যাহত, এগুলো কাজ থাকতেই হবে কন্টিনিউয়াস।
তো এটা সবাই কিন্তু মনে রাখতে হবে, অবশ্যই আগাম। আমরা টুমরু রোগের জন্য বলছি বীজতলা আগাম দিতে হবে, আর ব্লাস্ট রোগের ক্ষেত্রে আমরা বলছি অবশ্যই আগাম দিতে হবে, তাহলে আমার এই জমির ধানকে রক্ষা করতে পারবো। দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ব্যাকটেরিয়া জনিত পাতা পড়া রোগ, এই রোগটা প্রথম অবস্থায় লাগানোর, এই যে আমরা এখন যারা এই সামনে লাগাবো, আমন ধান লাগাবো, লাগানোর পরে দেখা যাচ্ছে প্রথম অবস্থায় এই যে ক্রিসেক হয়, ক্রিসেক, এটাকে ব্যাকটেরিয়া জনিত পাতা পড়া রোগী, ব্যাকটেরিয়া জনিত রোগ আর কি, ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়। হ্যাঁ, জ্যানথোমাস। এটা লাগানোর কিছুদিন পর দেখা যায় চারাগুলা মরে যায়, হ্যাঁ, ধসে যায় আর কি। এরকম দেখা যায় একটা দুইটা চারা হয়তো খুশি হয়তো ঠিক থাকে, কিন্তু বাকিগুলো মরে যায়। তো এটা যখন আমরা ওই যে চারা, কৃষক ভাইরা আমরা যখন চারা ওঠাই, তখন লাঠি দিয়ে মানে আমরা কোথাও একটা আঘাত দিই আর কি, বালি মাটিগুলো ফেলার জন্য হয়তো আঘাত দিই আর কি, হাতে অথবা কোনো কাঠে বা কোনো শক্ত জিনিসে আঘাত দিই। আঘাতের কারণে কিন্তু ক্ষতের মাধ্যমে ব্যাকটেরিয়া ঢুকে। আপনি দেখবেন যে যদি এটা ধুয়ে ফেলেন, দেখবেন অনেক এই রোগটা অনেক কম হবে, ক্রিসেক রোগটা বিশেষ করে লাগানোর পরে যেটা হয়। তো ব্যাকটেরিয়া ক্ষতের মাধ্যমে জন্য আঘাত দেওয়া যাবে না, হয়তো পানি দিতে হবে অথবা আগে দিয়ে রাখতে হবে, যেদিন উঠাবো আগে পানি দিয়ে তারপর ধুয়ে 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 ফেলতে হবে, বাড়ি দেওয়া যাবে না। আঘাত পাইলে দেখা গেছে এই ক্রিসেক রোগটা বেশি হয় আর কি, এই রোগটা। এইটা হইলে পানিটা সরাই ফেলতে হবে, এবং যে ভালো কুশি আছে ওখান থেকে গোছা আছে, সেই গোছা থেকে ভেঙে ভেঙে গুছি দিয়ে দেওয়া, অনেকে গুছি বলে, মানে গেট ফিলিং করতে হবে। এই চারাগুলো কিন্তু ওঠায় মাটির উপরে ফেলে দিতে হবে, একদম যেখানে ধান নাই সেখানে মাটিতে পোতা যাবে না, ফেলে দিতে হবে। আর এই যে পাতা পড়া রোগ আরেকটা আছে, কিনারে দিয়ে যেটা হয়, আস্তে প্রাথমিক অবস্থায় উপর থেকে শুরু হবে, কিনারে দিয়ে এরকম খড়ের মতো সাদা হয়ে যায়, পানির চোষা দাগ দেখা যাবে, আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে, পানির চোষা দাগ গুলা নিচের দিকে নামতে থাকে, এরকম যেদিক থেকে নামবে সেদিক থেকে একদম খড়ের মতো হয়ে যায়। পাতার কিনারে দিয়ে, আমাদের যে বাংলাদেশের আইসোলেটটা, পাতার কিনারে দিয়ে আস্তে আস্তে এরকম খড়ের মতো সাদা হয়ে যায়। এবং এরকম বিশেষ করে আমরা হাইব্রিড জাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি দেখি আর কি, বিএলএস এবং বিএলবি আর কি, ব্যাকটেরিয়া পাতা পড়া আর পাতা লালচে রেখা রোগ, হাইব্রিডগুলোর মধ্যে সবচেয়ে বেশি হয়। তাছাড়া আমাদের ঝড় বৃষ্টির পরপরই যে আমরা যারা যে ইউরিয়া সার প্রয়োগ করি, তখন দেখা গেছে এটা আরো বেশি হয়। তার জন্য ঝড় বৃষ্টির পরপরই আমরা ইউরিয়া সার প্রয়োগ করবো না। আর যদি রোগ হয়, রোগের প্রাথমিক অবস্থা পানিটা সরাই দিতে হবে, সেচ যদি লাগে 8-10 দিন পরে সেচ দিয়ে দিতে হবে। আর কিসে করে তো আমি বলছি অবশ্যই পানিটাকে সরাই দিতে হবে। এর জন্য কিন্তু কোনো মানে আপনার ব্যাকটেরিসাইড নাই এখন পর্যন্ত, কোনো অ্যান্টিবায়োটিক নাই, যাতে কেউ কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো ওষুধ যাতে এটার জন্য স্প্রে না করে। একটা জিনিস আছে, আমরা যেটা সালফার জাতীয় কিছু যেমন সিনিডিট আর পটাশ, এই দুইটা আমরা অনেক সময় স্প্রে করে দিই আর কি। তো স্প্রে করলে হয়তো রোগের প্রকোপটা কিছুটা মানে স্টপ থাকে আর কি। সেটাও করা যেতে পারে, কিন্তু কোনো ওষুধ এখানে ব্যবহার করা যাবে না। এক কথা, কোনো ওষুধই এখন পর্যন্ত মানে রেজিস্ট্রেশন নাই। একটা আছে, মানে ওটা ব্যবহার না করলেই ভালো হয়, বিসমার্থিয়াজোল কিন্তু ল্যাবে কাজ করে, মাঠে কাজ করে না। এক কথায় কোনো ওষুধই কিন্তু এটার মধ্যে নাই। তো সেটা আমরা যেগুলো বলছি সেগুলো পাতা পড়া রোগ, বিশেষ করে। আর খোল পড়া রোগটা, এটা কিন্তু পানির মাধ্যমে ছড়ায়। হ্যাঁ, বিশেষ করে সর্বোচ্চ কুশি পর্যায়ে যখন হয়, তখন থেকে কিন্তু এই রোগটা বেশি ছড়ায় আর। এর জন্য আমরা বারবার বলতেছি, সর্বোচ্চ কুশি পর্যায়ের আগে কোনো ছত্রাকনাশক জমিতে না দেওয়াই ভালো, একদম দেওয়া যাবেই না, কোনো ক্ষতি করবে না আশা করি। এবং যদি আমার ওই ছত্রাকনাশকটা দিতে হয়, তখন আমার শুধু পাতা ব্লাস্ট যদি হয় তখন দিতে হবে, এছাড়া অন্য কোনো রোগের জন্য কোনো ছত্রাকনাশক, ইভেন বীজতলায় কোনো প্রকার ছত্রাকনাশক বা রোগের জন্য কোনো ওষুধ দিতে হবে না। শুধুমাত্র একমাত্র বলছে যে কীটনাশক দিবেন 2 বার, আর কোনো ওষুধ বীজতলায় যাতে না দেওয়া হয়, তাহলে শুধু অর্থের অপচয় হবে। আর এই যে আমরা বলছি খোল পোড়া রোগের জন্য, যেটা এই যে গুটিটাও পর্যন্ত দেখা যায় যে সাদা সাদা হয়ে যাবে, পাতার মধ্যে হয়, অনেক সময় খোলের মধ্যে দেখা যায়, হ্যাঁ, গোকরা সহ চামড়ার মতো আর কি, খোলর যেরকম পাল্টাইলে যেরকম হয় এরকম দেখা যাবে। এইটার জন্য সর্বোচ্চ কৃষি পর্যায়ে কিন্তু আমাকে ব্যবস্থাপনা নিতে হবে, এছাড়া এর আগে কিন্তু কোনো ব্যবস্থাপনা না নিলেও চলবে। এটা যখন গোছাগুলা একদম ঘন হয়ে যায়, তখন দেখা গেছে এই রোগটা একটা গাছে একটার সাথে একটা লেগে থাকে, তখনই ছড়াইতে পারে আর কি। তখন যদি গাছের উচ্চতার অর্ধেকের উপর ওঠে, অর্ধেক পর্যন্ত ওঠে, তখনই কিন্তু আমাকে এই ছত্রাকনাশক দিতে হবে। এছাড়া কিন্তু ছত্রাকনাশক আমার তখনও না দিলেও হয়। যদি আমার সর্বোচ্চ কুশি পর্যায়ে দেখি আমি, তখনই কিন্তু আমাকে অর্ধেকের উপরে যদি ওঠে,
এই দাগগুলো অর্ধেকের উপর, গাছের উচ্চতার অর্ধেকের উপরে যদি ওঠে তখন স্প্রে করতে হবে। স্প্রে করার অনেক ওষুধ আছে, ফলিকুড আছে, টিল্ট আছে, মিস্টার টপ, নাটিভো, এই ওষুধগুলো অনেক অনেক আছে, মানে ফুল পড়ার জন্য অনেক অনেক ওষুধ আছে, এগুলো স্প্রে করলে হবে। এবং জমি থেকে পানিটা সরাই দিতে হয়। একটু আগে বললাম যে পাতা ব্লাস্টের ক্ষেত্রে বা শীষ ব্লাস্টের ক্ষেত্রে পানি ধরে রাখতে হবে। আর ফুল পড়া এবং ব্যাকটেরিয়া পাতা রোগ, পাতা পড়া রোগ, এই রোগগুলোর জন্য পানি সরাই ফেলতে হবে। এইটা একটু খেয়াল করি, তাহলে সমস্যা হবে। আর সুষম মাত্রার সার তো আছে, এগুলা রোপণ দ্রুত, যে অনেক সময় আমরা বেশি ঘন করে লাগাই, সেটাও কিন্তু করা যাবে না। এবং লাইন 10 লাইন বা 9 লাইন পর পর একটা লাইন ফাঁকা দিতে হবে। ফাঁকা দিলে যে ফলন কমবে তা কিন্তু না, বরঞ্চ ফলন যে ফাঁকাগুলো আছে এই জায়গাগুলো আরো ফলন বেশি হয়, যার ধরুন আমার ধানের উৎপাদন তেমন একটু সমস্যা হবে না এবং মোটামুটি বেশি হবে আশা করি। লক্ষ্মীর গু একটা আছে, এটা বিশেষ করে আমন মৌসুমে, এখন যারা আমন মৌসুমে ধান করতে করবেন 49 সবচেয়ে বেশি হয় আর কি। তো 49 আমরা দেখছি যে এখানে নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টটাই সবচেয়ে মেজর একটা মানে দমন করার উপায় আর কি। যদি আমরা সারটা সুষম মাত্রায় দেই তাহলে কিন্তু আমার লক্ষ্মীর গু যে রোগটা আছে এই রোগটা কিন্তু খুবই কম হবে যদি আমরা সার ব্যবস্থাপনাটা ঠিক মতো দিই। অনেক সময় ইউরিয়াটা আমার হয়তো জায়গায় 3বারের জায়গায় 2বারই হচ্ছে, 2বার দিলে হয়ে যাচ্ছে, আমার 3বার না দিলেও হয়। বেশি দিলে বেশি ঘনকা একদম ঘন সবুজ হয়ে যাবে, তখন দেখা গেছে এই লক্ষ্মীর গুটাও বেশি আক্রমণ করে আর। এর জন্য আমরা এই পটাশ সারটা আমরা যত বেশি দিব কোনো ক্ষতি নাই, কিন্তু ইউরিয়া সারটা কিন্তু অবশ্যই নির্দিষ্ট মাত্রায় দিতে হবে। হ্যাঁ, লাগলে দিব, না লাগলে হয়তো আমরা না দেওয়ার অ্যাভয়েড করি। আর এইটার এখন পর্যন্ত কোনো অনুমোদিত ছত্রাকনাশক নাই, তবে আমরা কোনাজল গ্রুপের যে ওষুধগুলা, প্রোপিকোনাজল আছে, টেবিকোনাজল আছে, এই কোনাজল গ্রুপের টিল, ফলিকুর, মিস্টার টপ, এইগুলো আমরা 2বার স্প্রে করতে পারি ধান বের হওয়ার পরে আর অবশ্যই বিকেল বেলায় ধান বের হওয়ার পরে। হ্যাঁ, ফুল বের হওয়ার সময় এই 2বার স্প্রে করলে 5 থেকে 7 দিন 60 থেকে 70% পর্যন্ত কম হয় আর কি রোগটা। বাকানে রোগ এটা বীজবাহিত রোগ, এটা একটা বীজবাহিত রোগ। এই যে এই বাকানে রোগটা থাকে না হয়তো সর্বোচ্চ কৃষি পর্যায়ে বা যখন ফোর হয় তখন থেকে, কিন্তু এই বাকানে রোগটা আর থাকে না। আগে মানে যদি আক্রমণ থাকে এটা বীজের মাধ্যমে ছড়াতে পারে, মাটির মাধ্যমে ছড়াতে পারে। যদি মাটিতে জীবাণুটা থাকে তখন সুস্থ বীজ লাগাইলেও দেখা গেছে, বীজের চারা লাগাইলেও এই বাকানে রোগটা হতে পারে। তো এই বাকানে রোগটা আমরা দেখবো মাঠে প্রচুর দেখা যায়, কিন্তু এটা পরবর্তীতে আর থাকে না। এর জন্য এটার মধ্যে দুশ্চিন্তা হওয়ার কোনো কিছু নাই, ফলন তেমন একটা নষ্ট হবে না। হ্যাঁ, এটা এমনি চলে যাবে। অথবা বীজগুলো যদি আমরা এই আক্রান্ত জমি থেকে বীজ রাখলে অবশ্যই বীজটাকে শোধন করে পরবর্তী মৌসুমে আমাকে লাগাইতে হবে। এছাড়া আর কোনো তেমন একটা সমস্যা, আর কোনো প্রকার ওষুধ দেওয়া লাগবে না এখানে, ঠিক আছে? কোনো প্রকার, অনেকে মনে করে যে না আমার বাকানি রোগ হয়েছে আমি কার্বেন্ডাজিমিক গ্রুপের ওষুধ দিই, এগুলো কোনো দরকার নাই, অযথা। হ্যাঁ, ওষুধ খরচ বাড়ানোর। এই যে গিটের মধ্যে কিন্তু হয়ে যায়, আমরা বীজতলায় কিন্তু দেখা যায়, বীজতলায় দেখবেন লম্বা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই বীজতলার উপরও কিন্তু গিটের মধ্যে শিকড় গজায়। লাগানোর পরও কিন্তু এই যে আক্রান্ত গুলো, বাকানি আক্রান্ত গুলো, এই যে শীষের যে গোড়া আছে, গোড়ার মাটির সাথে যেটা আছে এর উপরের দিকে যে গিট গুলো আছে, এই গিটের মধ্যে থেকেও শিকড় বের হয় আর কি। এটা একটা চিনার। আর যদি আমরা করি, আমরা বীজ শোধন করি, তাহলে এই যে বেবি স্টিন আছে, অটোস্টিন আছে, বা কার্বেন্ডাজিম গ্রুপের যে ওষুধগুলো, ছত্রাকনাশক গুলো আছে, 2 থেকে 3 গ্রাম 1 লিটার পানিতে ভিজায়, যতটুকু পানি লাগে ততটুকু আমরা বীজ ভিজায় রাখতে হবে 6 থেকে 12 ঘন্টা ভিজায়, তারপর ধুয়ে, তারপরে আবার পানিতে ধুয়ে তারপর জাগ দিতে হবে। এটা অনেক সময় এটা অনেকে একটু হয়তো আগ্রহ থাকতে পারে। আমরা যারা মানে ট্রান্সপ্লান্টার যে ধান লাগাবো, তখন বড় মৌসুমে একটা মেজর সমস্যা এই যে সিডলিং ব্লাইট যেটা হয় আর কি, কিন্তু আউশ আর আমন মৌসুমে তেমন একটা হয় না, তেমন একটা সমস্যা হয় না। কিন্তু বড় মৌসুমের ক্ষেত্রে এই যে সিডলিং ব্লাইট এর রোগটা, এটা হইলে অবশ্যই আমাদেরকে এই যে টিল বা ফলিকুর, হ্যাঁ, মিস্টার টপ, এইগুলা হওয়ার আগে প্রাথমিক অবস্থায় আমাকে পুরা একদম এগুলা ভিজাই দিতে হবে ভালো করে। হ্যাঁ, তাহলে আর আমার এই রোগটা 2বার স্প্রে করলে আমার এই রোগটা থেকে রক্ষা পাওয়া যাবে। আরেকটা আছে পেনিকেল ব্লাইট, এটা গবেষণা চলতেছে। তো এটা আমাদের বাংলাদেশে ইমার্জিং হাই টেম্পারেচার, আমরা তো দেখি যে প্রায় কিন্তু আমাদের তাপমাত্রা বাড়তেছে, এই হাই টেম্পারেচারে, উচ্চ তাপমাত্রায় দেখা গেছে এই রোগটা আমাদের হচ্ছে আর কি বেশ কয়েক বছর ধরে।
এটা নিয়ে গবেষণা চলতেছে, এটা কত উচুরি আমরা একটা কিছু পাবো। তো ধন্যবাদ সবাইকে। এটা হলো কি ধানের রোগ। আর যে জাতগুলো আছে, আউশ মৌসুমের একটা জাত আছে, যেমন আউশ মৌসুমের 98, বিধান 98 কিন্তু একটা মেগা ভ্যারাইটি হিসেবে আমরা মনে করি অদূর ভবিষ্যতে মেগা ভ্যারাইটি হয়ে যাবে আশা করি। এবং এটার ফলনও বেশি, এবং 48-এর চেয়ে আপনার ফলন বেশি, এবং 48 একটু মোটা আর এই 98টা কিন্তু চিকন, যার দরুন আমার এটা খুব জনপ্রিয় হচ্ছে আর কি। এখন তো 48 সবচেয়ে মেগা ভ্যারাইটি আউশ মৌসুমে। আমরা এটার 98 ফলনও বেশি হওয়ার কারণে এবং চিকন হওয়ার কারণে এটা আশা করি এখন দিন দিন বাড়তেছে আর কি এটার চাহিদা। এবং অ্যামাইলোজও অনেক বেশি, অ্যামাইলোজ দেখা যায় 27.9। একটা জিনিস মনে রাখতে হবে, অ্যামাইলোজ যদি আমার 25 যত বেশি থাকবে, 25-এর যত উপরে থাকবে তত বেশি কিন্তু ভাত হবে ঝরঝরে, হ্যাঁ, মানে ঘামবে না বা হবে না, লেগে যাবে না। হাইব্রিড গুলা দেখবেন সবগুলো 23-24 এরকম বা আরো নিচে। তো যত অ্যামাইলোজ বেশি হবে তত কিন্তু ভাত ঝরঝরে হবে। আউশ মৌসুমে এটা জোয়ার ভাটা অঞ্চলে, বরিশাল অঞ্চলের জন্য বিশেষ করে এটা কিন্তু মোটা ধান 106, জোয়ার ভাটা অঞ্চলের ধান। এটাও বরিশাল অঞ্চলের জনপ্রিয়, বরিশাল অঞ্চলে মোটা ধান পছন্দ করে। আচ্ছা, আউশ আমন মৌসুমে যে জাতগুলো আছে 95, 93, 94, 95, এই 3টা জাত হলে স্বর্ণার বিকল্প হিসেবে করা হয়েছে। 93, 94, 95 আমি একটা দেখাইছি। তো 95 এটা হলে আপনার যে বিধান 87 ওইটার মতোই 126 দিনের মধ্যে ফলন আসে, এবং এটা করে দেখা গেছে আমরা সরিষা ইজিলি করতে পারি আর কি, সরিষা গুলো করতে পারি। হ্যাঁ, এটাও ভাতগুলা ভালো স্বর্ণার মতো, এবং ফলনও কিন্তু প্রায় 6 টন 6.5 টন পাওয়া যায়। 103 আমন বিধান 103 আমন মৌসুমের একটা একদম খুব ভালো একটা জাত 103। এটা এখন কিন্তু এই মৌসুমে অনেক চাহিদা গেছে, আমরা হয়তো দিতে পারি নাই অনেক জায়গায়। তা আশা করি এটাও একটা ভালো একটা জাত আমন মৌসুম হবে। এটা 87-র মতোই, বিধান 87 যারা করছেন তারা হয়তো বলতে পারবেন 87-র মতো, তবে প্লান্ট হাইট এটা গাছের উচ্চতা আর একটু বেশি আর কি। হ্যাঁ, 1000টি দানা 23.7 গ্রাম, অর্থাৎ দানাটা হবে লম্বাটা আর জীবনকাল 130 দিনের মতো, 128 থেকে 30 দিন। ফলন কিন্তু অনেক, আমরা 8 টন পর্যন্ত ফলন পাইছি, এটা দেখানো হয়েছে। এই যে বড় মৌসুমের ধান। আচ্ছা, আউশ মৌসুমে আরেকটা আছে, নতুন একটা জাত হচ্ছে আর কি, রিলিজ হবে অচিরেই, বিধান 110। এটা একটু জাস্ট জানা রাখা আর কি, বিধান 110 আমন মৌসুমের আরেকটা নতুন একটা জাত আসতেছে। আমরা এই মৌসুমে কিছু বীজ উৎপাদন করব, করে আশা করি হয়তো পরবর্তী আমন মৌসুমে কিছু নতুন জাত দেওয়া যাবে। বিধান 74 এটা ওই যে একটু আগে বলছিলাম মোটা ধান, কিন্তু ফলন অনেক বেশি, ভাতও ভালো, আমরাও ভাত খাইছি, ভাতটাও ভালো। এবং 28 সমসাময়িক জাত। হ্যাঁ, 28 জাত কিন্তু ব্লাস্ট হয় না, ব্লাস্ট হয় না। আমরা শুধু আমাদের অভিজ্ঞতা না, কৃষকদের অভিজ্ঞতা, কৃষি অফিসার, উপসহকারী কৃষি কর্মকর্তা সবাই কিন্তু একযোগে একই কথা বলছে যে মাঠে এই রোগটা হয় না। একসাথে পাশাপাশি আছে। আমারও একটা গবেষণার মধ্যে দেখা গেছে বিভিন্ন সময় লাগানো 28 এবং 63 একদম পুরা নেক ব্লাস্ট মরে গেছে, কিন্তু 74 একদম সুন্দর একটা নেক ব্লাস্ট 74 পাওয়া যায় না। এরকম একদম পাশাপাশি পর এরকম অনেক অভিজ্ঞতা আছে যেগুলা আসলে মাঠ পর্যায়ে আছে, যে 28 হচ্ছে বা 81 হচ্ছে, অন্য জাত গুলো হচ্ছে, 74 হচ্ছে না। যারা ব্লাস্ট মুক্ত ধান চান তারা অবশ্যই বিধান 74 করলে দেখবেন যে ফলনও বেশি পাবেন, আপনার ব্লাস্টও হবে না। 81 এটার মধ্যে ব্লাস্ট হয় প্রচুর, কিন্তু জিরা টাইপ একদম চিকন ধান এবং ভাতও খাইতে সবচেয়ে সুস্বাদু যদি আমি বলি তাহলে বিধান 81 কিন্তু এটা মানে একটা সবচেয়ে বেশি। 28-এর চেয়েও আপনি বেশি স্বাদ পাবেন আর কি বিধান 81, কিন্তু এটার মধ্যে প্রচুর ব্লাস্ট হয়, কিন্তু ব্যবস্থাপনা নিয়ে ব্লাস্ট কন্ট্রোল নিয়ন্ত্রণে থাকে আর কি। একদম চিকন ধান, খুবই ভালো একটা সুস্বাদু। 84 যারা এক্সপোর্ট, এটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি, জিঙ্ক এবং আয়রন সমৃদ্ধ ধান। এটা হলে গিয়ে আপনার বিধান 84, এটা লাল চাল আর কি, লাল চাল। এটার মধ্যে প্রচুর ব্লাস্ট হয়, ব্লাস্টের ব্যবস্থাপনা নিলে ব্লাস্ট হবে না। 86 এটা যেখানে মনে করেন যে আমার ঢলে পড়ার সম্ভাবনা আছে, অনেকগুলো জাত দেখা গেছে ঢলে যায়, মানে পড়ে যায়। কিন্তু বিধান 86 এমন একটা এত শক্ত কাণ্ড, এটা কিন্তু অনেক ঝড় তুফান হইলেও দেখা গেছে এটা দাঁড়ায় থাকে আর কি, একদম সোজা হয়ে দাঁড়ায় থাকে, কাণ্ড গুলো খুবই শক্ত। বিধান 86 এবং চিকন, 81-এর মতো চিকন। বিধান 88 হুবহু 28-এর মতোই, প্রায় 28-এর মতোই। 28 একটু আরেকটু লম্বা, এটা আরেকটু খাটো আর কি, একদম সেম 28-এর মতো। ভাতও কিন্তু 28-এর মতোই মজা আর কি, খুবই ভালো। 28-এর সমসাময়িক জাতগুলো।
89 92 এই জাতগুলো কিন্তু 29-এর বিকল্প। এই দুইটা জাতও কিন্তু ভালো। যারা 29 করে থাকেন তারা কিন্তু 92 আর 89 করলে দেখা গেছে 29-এর চেয়ে ভালো ফলন পাবেন, খড়ও বেশি পাওয়া যায়। আর 92টা হলে গিয়ে একটু চিকন আর কি, আর 89টা 29-এর মতোই। 89 দানাটা 29-এর মতোই, আর 92 একটু লম্বাটে চিকন, এটাও ভালো, অনেক উচ্চ ফলনশীল। 96 এটা একটা খুব ভালো একটা ভ্যারাইটি, 28-এর সমসাময়িক জাত, এবং কালারটা বড় মৌসুমের একমাত্র মানে কালারটা ভিন্ন আর কি, স্বর্ণার মতো কালার। এটা খুবই ভালো এবং খুবই ভালো ফলন দিচ্ছে। চিকন পাইজমা, অনেকে বলে পাইজম আর কি, পাইজমার মতো চিকন। 97 99 এটা লবণাক্ত এলাকার জন্য, যারা লবণাক্ত অঞ্চলে আছেন, বরিশাল, খুলনা, নোয়াখালীর কিছু কিছু অঞ্চল আছে, চট্টগ্রামের কিছু অঞ্চল আছে, এই লবণাক্ত এলাকার জন্য তারা 97 এবং 99 এই জাত দুইটা জনপ্রিয় হচ্ছে। বঙ্গবন্ধু ধান 100 জিঙ্ক সমৃদ্ধ ধান, এটাও কিন্তু চিকন একদম, মানে নাজির সাইল যেটা আছে বাজারে আমরা মনে করি, ওইটাও কিন্তু ওইটার বিকল্প হিসাবে কিন্তু এই ব্রিধান 100 করতে পারে। আসলে কিন্তু বাজারে নাইজার সাইল আর মিনিকেট সবগুলো কিন্তু আমাদের, বিশেষ করে যে চিকন গুলা হয় নাইজার সাইল, আর একটু লম্বাটে গুলা হয় আমাদের মিনিকেট টাইপের হয়ে যায় বাজারে। কিন্তু এই জাতগুলা কিন্তু খুবই ভালো। তো আমরা মনে করি আসলে এই জাতগুলো অনেক সময় নাজির সাইল হিসেবে চালাবে আর কি। যেমন 49, বিশেষ করে বেশিরভাগ 49 কিন্তু নাজির সাইল হিসেবে মানুষ বাজারে মার্কেটিং করে। তো এটা রুলস হচ্ছে যে আমাদের ধানের নামেই বাজারজাত করতে হবে, চালের নামে, ধানের নামে চাল বাজারজাত করতে হবে। আচ্ছা, বিধান 101 এটা পাতা পড়া, একটু আগে দেখাইছিলাম যে পাতা পড়া রোগ। এই রোগটা কিন্তু পাতা পড়া রোগ, মানে প্রতিরোধী, সহনশীল না, প্রতিরোধী জাত। অর্থাৎ এটার মধ্যে জিন ঢুকানো আছে XA21, যেটা এই সবগুলা ব্যাকটেরিয়ার জন্য, বেশিরভাগ ব্যাকটেরিয়ার জন্য এটা আপনার রেজিস্ট্যান্ট, প্রতিরোধী আর কি। তো ওই পাতা পড়া রোগটা এই বিধান 101 হবে না। এটাও চিকন লম্বাটে, এটাও ফলন অনেক বেশি, 102 এর মতো। 102 কিন্তু খুব ভালো একটা জাত। গত মৌসুমে, এর আগের মৌসুমে খুবই ভালো, মানে কৃষকরাও খুব মানে সন্তুষ্ট, এটা খুবই ভালো একটা জাত, এবং এটা বীজের চাহিদা অনেক অনেক গেছে। তো যারা করছে মোটামুটি সবাই খুবই ভালো, বেশি ফলন পাইছে। 102 এটাও কিন্তু জিঙ্ক সমৃদ্ধ। তো এই জিঙ্ক সমৃদ্ধ গুলো আসলে এগুলা সবাই একটু চাষ করা দরকার এবং ভাত খাওয়া দরকার। এই জাতগুলো কিন্তু খুবই ভালো, জিঙ্ক সমৃদ্ধ। বিশেষ করে আমরা যে ছোট বাচ্চারা ডায়রিয়া আমার সম্পর্কে, এই ভাতগুলা খাইলে কিন্তু চাহিদা পূরণ হয়ে যাবে, বুদ্ধিমত্তা বাড়বে। তো এইগুলো একটু খেয়াল রাখি। এটা ফলন কিন্তু খুবই ভালো, 150 দিনে দেখা গেছে 29-এর মতো, 89 92-এর মতো ফলন দেয় প্রায়, ভালো করে যত্ন করলে। 104 এটা পোলাওয়ার ধান, মানে যেটা বাসমতি টাইপের সুগন্ধিযুক্ত বাসমতি টাইপের ধান আর কি। এটা একটু দেখতে পারে যারা পোলাওয়ার ধান বা বাসমতি কাচ্চি বিরিয়ানি যারা খায়, সেখানেও কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি, এটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি খুব ভালো, লম্বাটে। 105 ডায়াবেটিক রাইস, এটাও এক্সপোর্ট করা যাবে। এটা ডায়াবেটিক রাইস, কিন্তু এটা কিন্তু খুবই ডিমান্ডেবল। আমি মনে করি যে বাংলাদেশে আমাদের শুধুমাত্র BR 16 ছিল, এই 16-র বিকল্প 16 তো অনেক, প্রায় 29-এর মতো সময় লাগে, কিন্তু ব্রিধান 105 কিন্তু মানে 58-র চেয়ে আরো 4-5 দিন আগে আসবে, অর্থাৎ 28-এর চেয়ে 7 দিন পরে আসবে। এই একটা ভালো জাত, এটা লম্বা, চিকন, লম্বাটে। 105 এটা আমরা একটু মনে রাখি যারা করতে চাই যে ডায়াবেটিক রাইস। ডায়াবেটিক পেশেন্টরাও কিন্তু এই ভাত খাইতে পারবে। বিশেষ করে ডাক্তাররা ডায়াবেটিক পেশেন্টদেরকে কি মানে রুটি খাইতে বলে, অর্থাৎ লো জিআই কিন্তু এটা। এই 105 ঠিক একই রকম, যে এটাও লো জিআই, আপনারা ভাত খেতে পারবেন আসলে। তারপর বিধান 107 এটা প্রিমিয়াম কোয়ালিটি এবং প্রোটিন, উচ্চ প্রোটিন সমৃদ্ধ একটা জাত। এটা জীবনকাল 148 দিন এবং ফলন খুব ভালো, নতুন, একদম নতুন দুইটা জাত, বিধান 107 এবং বিধান 108। এটাও কিন্তু 108 জিরা টাইপের, চিকন, একদম চিকন। যতগুলা জাত আছে এখন মোটামুটি জিরা টাইপের যে ধান, এটা কিন্তু অনেকটা চিকন। আমরা দেখি 1000টি দানার ওজন 16.3 গ্রাম। এটা কিন্তু ভাত খাওয়ার মানে চাল আর, অর্থাৎ একদম জিরা টাইপের, যেটা বলি নাজির সাইল টাইপের ধান করতে পারবে, চাল করতে পারবে এইভাবে, একদম খুব চিকন, লোকাল যে জিরা টাইপ আছে এই জিরা টাইপের মতো। এবং ফলন কিন্তু অনেক বেশি, এটা প্রায় আপনার এখানে কত 8.5 টন, এখানে 9 টন 10 টনও ফলন পাওয়া গেছে।
হাইব্রিড 5 আর 8, হাইব্রিড 8টা এখন একটু বলি। হাইব্রিড 8 হলে গিয়া আমাদের হাইব্রিড ডিভিশনের সবচেয়ে সর্বশেষ একটা জাত। এই জাতটা আমরা গত মৌসুমে দিয়েছিলাম এবং প্রচুর পরিমাণে এত ফলন, মানে শতকে 1 মনের উপরে, শতকে 1 মনের উপরে কিন্তু পাওয়া গেছে এবং খুবই শক্ত এবং ঢলে পড়েও না। এইবার আমরা যেটা দেখি ঝড় তুফান হয়েছে, ঝড় বৃষ্টির কারণে কিন্তু পুড়ে যায় নাই এবং খুবই শক্ত, ঝরেও না। যেমন অনেক সময় ধান ঝরে যায়, ধানও ঝরে না, খুব শক্ত, ফলন বেশি, ছড়া অনেক লম্বা, ছড়ার মধ্যে অনেকগুলো দানা। তো এইগুলো প্রায় 10 থেকে 11 টন, আমরা 12 টনের উপরও পাইছি। এরকম ভালো ফলন দেয় আর কি। এই হাইব্রিডটা আমরা আশা করি খুবই ডিমান্ড, মানে এইবার যারা করছে এবং ডিমান্ড অনেক কৃষকরা দেখেই বাজারে যতগুলা হাইব্রিড আছে সবগুলোর চেয়ে এখন হাইব্রিড 8 কিন্তু সবচেয়ে বেশি ফলন দিচ্ছে। চিকন, এই ধানটাও কিন্তু চিকন, বাজারে বিশেষ করে হাইব্রিডের মোটা গুলা বেশি ফলন দেয়, কিন্তু আমাদের এই হাইব্রিড 8টা কিন্তু চিকন লম্বাটায়, এটা কিন্তু ফলন অনেক বেশি। তো ধন্যবাদ সবাইকে, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন। স্যার আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের এই কৃষি ক্লিনিকের ট্রেনিং সেশনে আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। এতক্ষণ আমরা ধানের রোগবালাই এবং জাত নিয়ে খুব দারুণ একটি সেশন উপভোগ করলাম। এই পর্যায়ে আমরা আমাদের যারা পার্টিসিপেন্ট আছেন তাদের কাছ থেকে তাদের কিছু জিজ্ঞাসিত প্রশ্ন জানবো। আর স্যার আপনি একটু উত্তর দেওয়ার চেষ্টা করেন। জি, আমরা দেখতে পাচ্ছি অনেকজন হ্যান্ড রেজ করেছেন। আমি প্রথমে সুযোগ দিতে চাই বাখতিয়ার খলিল, আপনি আনমিউট করে আপনার প্রশ্নটি বলুন। আচ্ছা, এখন মেবি আনমিউট করা যাবে, আপনি একটু চেষ্টা করে দেখেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, যে আপনি বললেন যে শীষ ব্লাস্টের ক্ষেত্রে 2 বার স্প্রে করতে হবে, যদি না হয় তো কখন করতে হবে? যদি না হয় মানে স্প্রে করতে হবে ওই 2 বারই, মানে যখন পুরোপুরি থোর আসবে, মুখ ফাটা শুরু হবে তখন একবার, আর পুরোপুরি যখন বের হয়ে যাবে শীষগুলা, থোর হতে শীষগুলা পুরোপুরি যখন আবার বের হয়ে যাবে 7 থেকে 10 দিন পর, এই 2 বার আপনাকে স্প্রে করতেই হবে। এটা হলে শীষ ব্লাস্টটা আগাম দমন ব্যবস্থা। ধন্যবাদ স্যার। নেক্সট সৌরভ বিশ্বাস, আপনি আনমিউট করে আপনার প্রশ্নটি বলুন। স্যার আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি বললেন টুংরু রোগের বীজতলায় যে 2 বার স্যার ওই যে কাটার গ্রুপ বা অন্যান্য গ্রুপে যে কীটনাশক গুলো দেবো স্যার, ওইটা কখন দেবো? ওইটা স্যার আমি ঠিক মতো নোট করে রাখতে পারিনি। যে স্যার আউশ মৌসুমে কখন, মানে বীজতলা বীজ বপনের পর কখন দেবো স্যার, সেই সময়কালটা যদি আপনি একটু বলতেন। আচ্ছা, ওইটা হলে কি আপনার আউশ মৌসুমে বীজ বপনে, এটা সবসময় রাখবেন, বীজতলা 2 বার স্প্রে করতে হবে। আউশ মৌসুমে 10 দিন পর, আমন মৌসুমে 10 থেকে 15 দিন পর, বোরো মৌসুমে 15 থেকে 20 দিন পর। এইটা হলো প্রথম স্প্রে। আউশে 10 দিন পর, আমনে 10 থেকে 15 দিন, বোরোতে 15 থেকে 20 দিন, এর মধ্যে স্প্রে করতে হবে প্রথমবার। আর 3 ক্ষেত্রেই, মানে 3 মৌসুমে লাগানোর 5 দিন আগে। এই হলো 2টা স্প্রে। অর্থাৎ আউশ মৌসুমে যদি আমি 10 দিন পরে দেই, তাহলে আমার লাগানোর 3 থেকে 5 দিন আগে একবার দিতে হবে। এই 2টা স্প্রে। আমন মৌসুমে 10 থেকে 15 দিন প্রথম স্প্রে, লাগানো 5 দিন আগে দ্বিতীয় স্প্রে। আর বোরো মৌসুমে একই অবস্থা, 15 থেকে 20 দিন, লাগানোর 5 দিন আগে। আমরা দেখছি যে এই সময়টা কেন দিছি, এই সময়টায় এই সবুজ পাতা হরিণগুলা জমিতে আসা শুরু করে আর কি, বীজতলা। এই সময় যদি আমরা কন্ট্রোলটা করে দিই, তাহলে দেখা গেছে আমার সবুজ পাতা হরিণ থেকে মুক্ত থাকা যায়। তখন আর ভাইরাস আক্রমণ করতে পারে না, যদি ভাইরাস আক্রান্ত পোকা থাকে। ধন্যবাদ স্যার। নেক্সট আমরা দেখতে পাচ্ছি সাইফুল ইসলাম ভাই, আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনি আনমিউট করে আপনার প্রশ্নটি বলুন। আসসালামু আলাইকুম স্যার। আমার প্রশ্ন হলো যে ধান লাগানোর পরে আমি এই বছর বিনা 25 করেছিলাম, ধান লাগানোর পরে লম্বা শীষ বেরিয়ে যায়,
যেটার কোনো প্রতিকার আমি পাইনি, যেভাবে হয়তো কৃষি অফিসে বলছিল, এটা কোনো প্রতিকার আর পাইনি ওইভাবে। লম্বা শীষ না, ওটা মনে হয় বাঁকানি ছিল আর কি। এই আমি দেখছি অনেক অনেক কম আসছিল, এক্সটেনশন থেকে আসছিল, প্রচুর পরিমাণে বাঁকানি ছিল আর কি মাঠে। বাঁকানি রোগটা লম্বা হয়ে গেছে আর কি গাছগুলো। একটা পাতা লম্বা হয়ে গেছে, চিকন হয়ে লম্বা হয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ ঠিক একদম লিকলিকে হয়ে যায় আর কি। এটা বাঁকানি রোগ ছিল, ওটার সমস্যা এটা পরবর্তীতে থাকে না আর কি। আর বিনা পঁচিশে একটা সমস্যা ছিল, অনেক চিটা হয় ধান। এবার অনেক চিটা হয়েছে, তো আবার পড়ে যায়, অনেক সময় ধরে পড়ে যায়। এগুলো কিছু সমস্যা ছিল আর কি। আমার কোনো প্রতিকার পাইছিলাম না, এটা অনেকবার পরে শেষ পর্যন্ত এটা বীজ হয়তো যেখান থেকে বীজগুলো সংগ্রহ করা হয়েছে ওই মাটিতে হয়তো ছিল, ওই মাটির মধ্যে বীজে চলে আসছে, ওই বীজগুলো আবার যখন লাগানো হয়েছে ওই তখন দেখা গেছে মাঠেও এটা দেখা গেছে। তো বীজ শোধনটা করে দিলে আমি মনে করি আগামী সিজনে যদি যারা বিনা পঁচিশ করবেন তারা অবশ্যই বীজটা শোধন করে করলে হয়। মানে আমরা ধনবাড়ি উপজেলা, টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলা, ওইখান থেকে আমি বীজ আনছি, আমারটা এরকম হয়েছে, আরেকজনটা হয় না এরকম। বীজের উৎস হয়তো আলাদা ছিল, আপনার লট থাকে না, যেমন ধরেন একই কোম্পানি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কৃষকের মাধ্যমে বীজগুলো সংগ্রহ করছে, ওই দেখা গেছে প্যাকেটজাত করে। এখন কোনো কৃষকের হয়তো বীজগুলো ভালো ছিল, ওই বীজগুলো হয়তো বাঁকানি হয় না, কিন্তু আবার হয়তো আপনি যেটা নিয়েছেন এটার মধ্যে হয়তো আক্রান্ত ছিল, এটার মধ্যে হচ্ছে। স্যার অনেক সময় 29 একটু দেখা গেছে, এর জন্য কি করা যায় স্যার? মাঝে 29 এরকম হয় না, বাঁকানি একটা মেজর কোনো সমস্যা না, এটা পরবর্তী দেখেন আপনি জমিতে কিন্তু থাকে না, পরবর্তী আপনি বুঝতেই পারবেন না যে বাঁকানি ছিল। হ্যাঁ এরকম হয়, কিছু থাকে না বিষয়। এটা সমস্যা না, এটা মেজর কিছু না। আর যদি মনে করেন যে আমি বীজ উৎপাদন করবো তাহলে অবশ্যই বীজটাকে শোধন করে নিলে ভালো হয়। ঠিক আছে, যেটা হচ্ছে। ধন্যবাদ। এরপর সোহেল রানা, আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনি আনমিউট করে প্রশ্নটি বলুন। আসসালামু আলাইকুম স্যার। ব্যাকটেরিয়া জনিত যেটা পাতা পোড়া রোগ, সেটা হচ্ছে পিসেকে মানে সিটিং অবস্থায় হচ্ছে, আর হচ্ছে প্রাপ্তবয়স্ক গাছ যখন হচ্ছে তখন হয়ে গেছে। তো পিসেকের ক্ষেত্রে আপনি বললেন যে যখন আমরা ট্রান্সপ্লান্টিং করি তখন হয়তো বা আঘাতপ্রাপ্ত হয় বাড়ি মারার কারণে। ট্রান্সপ্লান্টিং না, ওই যে চারা যখন ওঠায় আর কি, চারা যখন ওঠায় না কৃষকরা, মানে আমরা যখন চারা ওঠাই তখন আসলে ঢোকে মানে যখন ওটাকে স্যার তাহলে রুট দিয়ে এন্ট্রি করে, যে কোনো ইয়া থেকে হইতে পারে, এটা তো পানিতে থাকে অথবা মাটিতে থাকে, যখন বাড়ি দেয় তখন ক্ষত পাইলেই ব্যাকটেরিয়াটা কিন্তু ওই ক্ষতর মাধ্যমে ঢুকে। কখনো ব্যাকটেরিয়া কিন্তু কখনো সে নিজে মানে আঘাত করে ঢুকতে পারে না, কোনো ক্ষত থাকে, কোনো কারণে ক্ষত হইলে ওই ক্ষতের মাধ্যমে ব্যাকটেরিয়াটা যায়। ক্ষত না হইলে কিন্তু ব্যাকটেরিয়া কখনো মানে গাছে প্রবেশ করতে পারে না। স্যার ইউজুয়ালি তো গাছ তোলার সময় রুট ইনজুরি একটু হয়েই থাকে, তো সেক্ষেত্রে কি স্যার রুট দিয়েও ঢোকার সম্ভাবনা আছে, অথবা পাতা যদি কোনো ভাঁজ পড়ে যায় ওখানে রুট দিয়ে বিশেষ করে আসে না, বিশেষ করে আপনার গাছের এই রুটের দেখেন উপরের দিকে যখন আসবে না, উপরের দিকে যখন আঘাত করতে হয় তখন কিন্তু এগুলো মানে ভেঙে যায়, অনেক সময় স্টেমের মধ্যে দেখা যায় স্যার। মূলত প্লান্টের উপরের অংশ থেকেই ঢুকে, সয়েলের উপরের অংশ থেকে, মাটির উপরের অংশ থেকে ব্যাকটেরিয়া গুলো ঢুকে আর কি। আচ্ছা, যখন গাছ বড় হয় তখন তো পাতা দিয়ে ঢুকতে পারবে। আচ্ছা, গাছ বড় হলে তো তখন তো পাতা দিয়ে ঢুকতেছে। হ্যাঁ পাতায় হতে পারে। এই যে ঝড় বৃষ্টির পরে যেটা বলছিলাম, ঝড় বৃষ্টির পরে যদি আমরা সার দিই তখন দেখা গেছে ওই ইয়ে হয়, ঝড় বৃষ্টিতে ক্ষত হয়, তখন সার আরো দিলে দেখা গেছে আরো ব্যাকটেরিয়া গুলো আরো বেশি মানে খাবার পায়, তখন দেখা গেছে আরো বেশি আক্রমণ করে। তখনও কিন্তু এই যে যখন পানিতে অথবা মাটিতে তখন থাকে এগুলো ব্যাকটেরিয়া গুলো তখন ঢুকে জানতে পারে। নেক্সট তারিক, আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনি আনমিউট করে প্রশ্নটি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমার প্রশ্নটা হচ্ছে বিরি ধান যে 97 এবং 99 লবণাক্ত সহিষ্ণু ধান, তো এটার প্রোডাকশন টেকনোলজি কি সাধারণ ধানের মতো একই হবে, না বিশেষ কোনো দিকে লক্ষ্য রাখতে হবে আর কি? না একই একদম নরমালি আমরা যেভাবে ধান করি এইভাবেই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর এগুলো সব তথ্য আছে আমাদের BRKBBD, বাংলাদেশ রাইস নলেজ ব্যাংকে
গেলে ওই জাতের ফ্যাক্ট শিট গুলো আছে ওগুলো ওখানে পড়লেই ক্লিয়ার হয়ে যাবে আর কি, নর্মাল ধানের মতোই। জি একটু শুনতে পাইলাম না, আর একটু বলতেন যদি। বিয়ার মানে নর্মাল যে আমরা ধান চাষ করি এই ধানের মতোই আর কি। আর এই তথ্যগুলা সব ধানের যত আমি যেগুলো দেখাইছি জাতের তথ্যগুলা, এগুলা বাংলাদেশ রাইস নলেজ ব্যাংক ওয়েবসাইটে আছে আর কি। বাংলাদেশ রাইস নলেজ ব্যাংক ধন্যবাদ। ইন্টারনেটে সার্চ দিলে পাবেন না। আমরা আমাদের সেশনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আরো একজনের প্রশ্ন আমরা নিব। দেখতে পাচ্ছি এমডি আনিসুল হাকিম, আপনি হ্যান্ড রেজ করেছেন। জি বলুন। ধন্যবাদ ম্যাডাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? জি জি স্যার, আমার নেটওয়ার্কের প্রবলেম থাকার কারণে আমি একটা ইনফরমেশন মিস করে গেছি। আপনি বলেছিলেন যে একটা নতুন রোগ নিয়ে আপনারা এখন হচ্ছে রিসার্চ করছেন, এটা সবেমাত্র এসেছে। ওই রোগটার নাম কি একটু বলবেন স্যার? পেনিকেল ব্লাইট। আচ্ছা স্যার, ওকে। ওই যে আপনারা দেখবেন যে কিছু কিছু ছড়ার মধ্যে কালচে দাগ হয়, একটা কালচে দেখা গেছে মাঝখান দিয়ে হয় অথবা আগা দিয়ে হয়, অথবা পুরো কিছু কিছু মনে হবে যে রাইস বাগ এরকম খাইলে অনেকগুলো একসাথে হয় আর কি, সেইটা পেনিকেল ব্লাইট আর কি। এটা ইমার্জিং, হয়তো এখন পর্যন্ত যেহেতু টেম্পারেচার বাড়তেছে এটা নিয়ে আমরা গবেষণা চলতেছে। একবার তো সিভিয়ারলি দেখা গেছিল গত বছরের আগের বছর মনে হয়, বড় মৌসুমে সম্ভবত প্রচুর পরিমাণে দেখা গেছিল। তো সেইটা আসলে ভাববার বিষয় আছে, এগুলো যেন গবেষণা চলতেছে। তো আমরা আশা করি এগুলা যখন শেষ হবে তখন হয়তো মেসেজটা পাবো আর কি দমন ব্যবস্থাপনা কি করতে হবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আমরা আমাদের কোশ্চেন উত্তর পর্ব শেষ করলাম। স্যার আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে অনেক সম্মানিত বোধ করছি যে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং আজকে সেশনটা অসাধারণ ছিল। আর যারা পার্টিসিপেন্ট ছিলেন তাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। স্যার আপনি যদি কিছু বলার থাকে আপনি বলুন, না হলে স্যার আপনি অনুমতি দিলে আমরা সেশনটি শেষ করব। ঠিক আছে, আর যে কোনো প্রয়োজনে আমরা তো আছি, আমাদের ওয়েবসাইটে আমাদের অ্যাড্রেস আছে, ইয়ে আছে, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে আমাদের মোবাইল নাম্বারও আছে, ধান গবেষণার যে ওয়েবসাইট, হ্যাঁ কুমিল্লার ওয়েবসাইট। আমি কুমিল্লাতে আছি, কুমিল্লা এবং চট্টগ্রাম দুইটাতেই আছি। তো আমরা আমাদের মেইল অ্যাড্রেস আছে অথবা মোবাইল আছে, সবাই যারা যে কোনো সমস্যা ধান বিষয়ক যে কোনো সমস্যা আমাদের সাথে হয়তো শেয়ার করতে পারেন। যদি কোনো সমস্যা হয় বা কোনো পরামর্শ প্রয়োজন হয়, আমি এটা বলবো যে ফিল ফ্রি টু কন্ট্যাক্ট করতে, মানে কোনো সমস্যা নাই, যে কোনো সময় যে কোনো ইয়েতে কন্ট্যাক্ট করতে পারবে। ধন্যবাদ সবাইকে। জি ধন্যবাদ স্যার। আর আমাদের যারা পার্টিসিপেন্ট ছিলেন তারা তো জেনে গেলেন যে স্যার আমাদের যে সোর্সটা দিয়েছে সেখানে থেকে আমরা ইনফরমেশন নিতে পারি এবং আমরা যোগাযোগ করে কোনো প্রবলেম হলেও আমরা সলিউশন নিতে পারি। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আমাদের সেশনটি আজকে আমরা শেষ করছি। আচ্ছা, থ্যাংক ইউ।